নমস্কার। আজ বাংলা ডিজিটালের রাজনীতির টি-20 অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর ঘোষাল। কি দিয়ে শুরু করব আজকের রাজনীতির টি-20 অনুষ্ঠান ভাবছি, কারণ সত্যি একদম ক্রিকেটের টি-20 ম্যাচের উত্তেজনাকেও ছাপিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের এই প্রচারের আসর। প্রচার এখনো পুরোদমে শুরু হয়েছে বলবো না, কিন্তু আবার শুরুও হয়েছে। এবং নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ বললে বোধহয় কম বলা হয়। ভারতবর্ষের ইতিহাসে কোনো লোকসভা বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের এই সক্রিয়তা দেখা যায়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটু মজা করেই বলেছেন, মেঘের আড়ালে কেন, প্রচারে প্রভাবে সামনে চলে আসুন। নিশ্চয়ই তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বলেছেন যে আপনি তো যে কাজ করছেন সেটা বিজেপির মানে রাজনৈতিক যে শাখা সংগঠনগুলো আছে তারা হার মেনে যাবে আপনার কাজের কাছে। তো আপনি আর আড়ালে কেন, আপনি মঞ্চ বেঁধে মিটিং করুন, বিজেপিকে ভোট দিন বলুন। দেখুন, আমরা যদি পরপর জিনিসগুলোকে সাজাই তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে নিয়ে যেটা ব্যঙ্গ করছেন সেটা কিন্তু একবার উড়িয়ে দেওয়ার মতো নয়। আমরা সিপিএমের জমানায় দেখেছি, মানে বামফ্রন্ট যে 34 বছর ছিল শেষের দিকে তাদের রিগিং সন্ত্রাস করে জিততে হতো। এবং নির্বাচন কমিশনার আমরা সকলে জানি যে টিএন সেশন একটা প্রচন্ড তাদের আক্রমণের লক্ষ্য হয়ে গিয়েছিলেন। এবং তাকে মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু তিনি পাগলা কুকুর পর্যন্ত করেছিলেন। সেটা কিন্তু একটা সদর্থক পদক্ষেপ নিয়েছিলেন টিএন সেশন, যে পশ্চিমবঙ্গে যে ভয়ঙ্কর রিগিং সন্ত্রাস হয় সেটা রোকার জন্য তিনি করা হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট দুটো নির্বাচন, লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, কয়েক দফে নির্বাচন হয়েছে। বিগত আপনারা জানেন বিধানসভার নির্বাচন হয়েছিল 8 দফা। কোন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী, ভোটের পরে বলেছিল যে ব্যাপক রিগিং হয়েছে, সন্ত্রাস হয়েছে। ভোটের পরে বহু জায়গায় অনেক কিছু ঘটনা ঘটেছে, ফলাফল বেরোনোর পর, ভোটের আগেও ঘটেছে, কিন্তু ভোটের দিন তারা বলেনি কেউ কোনো, দেখুন আপনি রেকর্ড দেখুন, কোনো অভিযোগ নেই যে বুথ দখল হয়েছে, হামলা হয়েছে, হাঙ্গামা হয়েছে, কিচ্ছু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস জোড়া ফুল হই হই করে জিতেছে, সে বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন। কারণ আমরা দেখেছি যে ওই এর আগের যে 5 বছর আগের বিধানসভা নির্বাচন, বিজেপি খুব উঁচু গলা করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ইসবার 200 পার। এবং সরকার গড়ছেই এরকম একটা আত্মবিশ্বাস তারা দলীয় কর্মীদের মধ্যে এবং মানুষের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করেছে। ফল তো কি হয়েছে সকলেই জানে। 77টি আসনে তারা থেমে গিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের আসন আগের চেয়েও, আগের 5 বছর আগে 2016 চেয়েও বেড়ে গিয়েছে। সেই রকম একটা রাজ্যে বিজেপি শুধু রাজ্যপাটটা দখল করবে বলে কি নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে, তার কিন্তু শুরুয়াত আমরা দেখেছি ভোটার তালিকা নিবিড় সংশোধন। ভোটার তালিকা নিবিড় সংশোধন তো আগেও হয়েছে, 2002 হয়েছে। আপনারা কেউ টের পেয়েছেন যে বিহার ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেটাকে এসআইআর বলা হচ্ছে, সেটা হয়েছে? কেউ টেরই পায়নি। আমরা টের পেলাম কবে থেকে? দেখলাম বিহার জয়ের জন্য নির্বাচন কমিশন সরাসরি 65 লক্ষের মতো ভোটারের নাম বাদ দিয়ে দিই, হতে পারে তার মধ্যে মৃত ভোটার আছে,
ডুপ্লিকেট ভোটার আছে, সবই হতে পারে। কিন্তু এইভাবে নির্বাচনের মুখে ভোটার তালিকা তৈরি করার নামে একটা প্রহসন, এটা কিন্তু নির্বাচন কমিশন আগে কোনোদিন কোনো নির্বাচনে করেননি। একটা শাসক দলকে জিতিয়ে দেবে সেই উদ্দেশ্য দিয়ে করলো বিহারে। এবং বিহারে সত্যি কথা বলতে গিয়ে আমরা দেখিনি এরকম প্রোটেস্ট, যে প্রোটেস্টটা পশ্চিমবঙ্গে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়াফুল শিবির করল। এটা একটা দেশের কাছে দৃষ্টান্ত দুদিক থেকে, যে গণতন্ত্রে ভোটাধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার নাগরিকের, সেই ভোটাধিকার হরণের একটা নির্লজ্জ প্রয়াস এবং তার পাল্টা প্রতিবাদ প্রতিরোধ, এটা কিন্তু দেশ দেখেনি, দেখল। ওই বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ যার রক্তের ধমনীতে বইছে। এইবার সেইখান থেকে নির্বাচন কমিশনের বকলমে বিজেপির হয়ে খেলা শুরু হল। এখন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সব মিলিয়ে আগের 60 লক্ষ আর এবারে যে ওই সন্দেহজনক তালিকা, যে এদের সব নানা রকম পরিচয়ের গোলমাল আছে, তার মধ্যে কিন্তু ধরে রাখুন বিজেপির প্রার্থী হয়েছে, তারও আছে, তিনিও আছে, তৃণমূলের প্রার্থী হয়েছে। এখন সেই তালিকা মেলালে প্রায় 1,20,00,000 লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এটা ভাবতে পারেন? ভোটার তালিকা সংশোধনের নামে এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা জানি না এই যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, আদপে এর পরিণতি, এই ভোটার তালিকা নিয়ে পরিণতি কি হবে? কারণ সমস্ত ব্যাপারটা ভারতবর্ষে এটাও প্রথম, এটাও একটা দৃষ্টান্ত যে ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশনের হাত থেকে পাওয়ার কেড়ে নিয়ে সুপ্রিম কোর্ট পুরো জুডিশিয়াল সিস্টেম দিয়ে এই ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর করছে। এটাও একটা নজিরবিহীন দৃষ্টান্ত। আমি জানি না পৃথিবীর ডেমোক্রেটিক কোনো কান্ট্রিতে এরকম ঘটনা ঘটেছে কিনা। এইবার কি দেখলাম, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়া মাত্রই প্রথম টার্গেট হচ্ছে রাজ্যের চিফ সেক্রেটারি, প্রশাসনের প্রধান, পুলিশ প্রশাসনের প্রধান, স্বরাষ্ট্র সচিব, ডিজি থেকে শুরু করে সব ব্যুরোক্র্যাটদের ঝপাঝপ সব ফেলে দেওয়া। এবং সেই ফেলে দেওয়াটা আমার হিসেব রয়েছে, মানে 72 ঘন্টার মধ্যে, আমি যেদিন যখন এখানে বসে কথা বলছি, দেখা যাচ্ছে 72 ঘন্টার মধ্যে 27 জন আইপিএস, 15 জন আইএস তারা এই বদলির আওতায় এসছে। ডিএম, এসপি থেকে শুরু করে একবারে টপ লেভেল, আইজি, ডিআইজি, চিফ সেক্রেটারি বললাম বা হোম সেক্রেটারি বললাম, ব্যাপক হারে বদলি। এবং গোটা রাজ্যে একটা প্রশাসন তৈরি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আচ্ছা, অনেক মানুষের মনে একটা প্রশ্ন উকিঝুঁকি মারছে, এরা কি ধরে নিয়েছে? এই যে ইতিমধ্যে ঘোষণা হয়েছে যে একটা ওই 60 লক্ষ যে চলছে, যে তালিকাটা হচ্ছে সন্দেহজনক, তাদের নথি দিলে ভোটের তালিকায় নাম উঠবে, তাদের মধ্যে 21 লক্ষের নাম একটা প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করবে, খসড়া তালিকা দেবে। বাকি প্রায় 40 লক্ষ থাকছে। সেই 40 লক্ষ ভোটার, যার মধ্যে আমি জানি না কতজন প্রকৃত ভোটার, কতজন ফলস ভোটার, মৃত বা ডুপ্লিকেট কার্ড। তা এবার নির্বাচনের প্রক্রিয়া, প্রচার প্রক্রিয়া শুরু হয়েছে, এরপরে আসছে মনোনয়নপত্র দাখিলের। এইবার সেই সময় পর্যন্ত যদি দেখা যায় একটা বড় সংখ্যক ভোটারের নাম আসছে না, ফাইনাল হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে কি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ আবার করবে? আবার তারা সময় চাইতে পারে যে না, আগে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, তারপরে ভোটার। তাহলে কিন্তু একটা অন্য
আশঙ্কা জানাবান। সেই আশঙ্কাটা কি? যে সরকার থাকতে পারবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তখন পুরো রাজ্যের কন্ট্রোল নিয়ে ভোট করবে ইলেকশন কমিশন। এসব আশঙ্কা অমূলক নয়, কারণ 5টা রাজ্যের নির্বাচন হচ্ছে আমরা জানি একসঙ্গে। তামিলনাড়ু আছে, পন্ডিচেরি আছে, আসাম আছে, কেরাল আছে। এই যে পর্যবেক্ষক নিয়োগ হয়েছে, টোটাল যা পর্যবেক্ষক নিয়োগ হয়েছে তার অর্ধেকের বেশি হচ্ছে একটা স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে। কেন? আগে আমরা দেখেছি 3-4টে বিধানসভা কেন্দ্র নিয়ে একজন করে পর্যবেক্ষক, প্রত্যেকটা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক। আর কি করবে বিজেপির জন্য, আর কি কি করবে? কিন্তু ভুলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব দামি কথা বলেছে, সব পাওয়ার কেড়ে নিন, কিন্তু ম্যান পাওয়ার, সেটাই তো আসল ডেমোক্রেসিতে, ভোটে, সেটা কি কাটতে পারবে? পারবে। আমার মনে হয় না পারবে। দেখুন, মানে এসআইআর এর নামে যে সমস্ত কীর্তিকলাপ নির্বাচন কমিশনকে ঢাল করে বিজেপি করেছে, এই ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। এই যে মুসলিম অধ্যুষিত জেলাগুলো, আমার কাছে তার হিসেব রয়েছে, যেখানে এই ধরুন এই সেই কোচবিহার থেকে ধরে পরপর যদি আমরা চলে আসি, নর্থ বেঙ্গল থেকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া ধরে 2টো 24 পরগনা, হাওড়া, প্রায় 160টা আসন আছে যেগুলো মুসলিম অধ্যুষিত। 25% করে ভোট আছে হয়তো এই এই কনস্টিটিউশন, মানে ফ্যাক্টর, মানে ক্যান্ডিডেটের হার জিতে ফ্যাক্টর হচ্ছে। এবার আপনি দেখুন, এই শুধু 23টা জেলার মধ্যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা আর 2 24 পরগনায় বাদ গেছে 23 লক্ষ ভোটারের নাম, বিচারাধীন 35 লক্ষ। ভাবতে পারছেন যে তৃণমূল যেসব মার্জিনে যেসব জায়গা থেকে জিতেছে, ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া। কিন্তু আমার মনে হয় যে 10 জন ভোটারের মধ্যে যদি 5 জনের নাম থাকে, ভোট দিতে তারা যেতে পারে, তাদের মধ্যে 4 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এই মূর্খরা সেটা জানে না। মানুষের যে জনসংযোগ, মানুষের মধ্যে যে উন্নয়ন, তার তো একটা রেজাল্ট আছে। তুমি সারা বছর মানুষের পাশে থাকো না, তোমাকে দেখতে পায় না। এই যে এসআইআর নিয়ে মানুষের এত হ্যারাসমেন্ট, কোথায় বিজেপি? তারা প্রধান বিরোধী দল। ওই তো চেয়ার টেবিল পেতে কাজ করেছে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা। সেখানে তো দেখেছি চেয়ার টেবিলে, আমি নিজে চোখে দেখেছি আমার এলাকায়, যে সেই চেয়ার টেবিলে গিয়ে বিজেপির সমর্থক ক্যাডার তারা গিয়ে হেল্প নিচ্ছে। এই ফর্মটা কিরকম ভাই ফিল আপ করবো, এই ফর্মটা ফিল আপ করে দাও না ভাই। তা এটার কি কোনো মূল্য নেই? তারা কি ভাবছে? তারা ভাবছেন শুধু অ্যাডমিনিস্ট্রেশনটাকে যদি আমি সাজিয়ে নিতে পারি, তাহলে আমি ভোট করে দেবো। কত সোজা ব্যাপার। আমি তো বলছি, এর আগেও লোকসভার নির্বাচন, সর্বশেষ যে লোকসভার নির্বাচন হলো, তার আগে যে বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, এ তো পুরো নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স করেছে। 2 লক্ষ প্যারামিলিটারি আসছে এখানে ভোট তদারকি করছে, 2 দফার ভোট তদারকি করছে। কাশ্মীর এটা তুই বললে হবে? আমরা তো দেখেছি সন্ত্রাস, রিগিং, সিপিএম এর জমানা তো মানুষ দেখেছে। আজকে তো সিপিএম এর নেতারা বড় বড় কথা বলছে যে এই সন্ত্রাস, রিগিং, এইসব এই করতে হবে, এই নির্বাচন কমিশনকে এই করতে হবে। ভাই তোমরা তো গুরুদেব, এসব যা দেখিয়ে গেছো, সেসব ইতিহাস তৈরি হয়ে গেছে। আমি একটা বই লিখেছিলাম, সিপিএম এর রিগিং, 2004 সালে লোকসভার নির্বাচনের রেজাল্টের একদম বুথ ওয়াইজ রেজাল্ট তুলে ধরে বইটা লিখেছিলাম। এবং সিপিএম এর আলিপুর ডিস্ট্রিক্টের কর্মকর্তারা অত্যন্ত চটে গিয়েছিলেন যে এইরকম আমাকে একজন বলেছিলেন, এই তোমার সব এখন এইসব বই লেখার কি দরকার ছিল। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করে। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এখানে কিন্তু সবচেয়ে স্মার্ট দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন? তালিকায় চমক। আমি বলবো সবচেয়ে বড় চমক কি জানেন? 74 জন সিটিং এমএলএ, তার মধ্যে মন্ত্রী আছে, তাদের স্ট্রেট ওয়েতে বাদ দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত যখন আমি এই এটা তো রেকর্ডিং প্রোগ্রাম, যখন রেকর্ডিং করছি তখনও পর্যন্ত খুব জোর হলে
10টা কেন্দ্রে প্রার্থী তৃণমূল কংগ্রেস সমর্থকদের পছন্দ হয়নি, খুব জোর। আমরা জানি 291টা আসনে, 294-এর মধ্যে 291টা আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, এবং 3টি আসন তারা অনিল থাপার দলকে দার্জিলিং হিল এরিয়া ছেড়ে দিয়েছে। তো পার্সেন্টেজটা ভাব যে 10 জন হবে যাদের প্রার্থী নিয়ে, 10টা কেন্দ্র যেখানে প্রার্থী নিয়ে অসন্তোষ আছে। অসন্তোষ তো আরো অনেক কেন্দ্রে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস হচ্ছে, মমতা ব্যানার্জি হচ্ছে তাদের আবেগ। সেই আবেগ তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে হবে, ঝগড়াঝাঁটি হবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু প্রচারের ময়দান থেকে, নির্বাচনের কার্যকলাপ থেকে তারা দূরে সরে থাকতে পারবে। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়বেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়বেন, তখন বন্যার জলের মতন তৃণমূল কংগ্রেসের ছোটাছুটি করবেন, একদম প্রার্থীকে ধরে, দলকে ধরে, দলের যে কার্যসূচি ধরে ছুটবেন। তার আমরা বিজেপির যে দল ক্ষমতায় আসার খোয়াব দেখছি, যারা ক্ষমতার কাছাকাছি আসতে পারেনি এর আগে, তাদের প্রার্থী তালিকা দিল্লিতে বসে হিমশিম খেলেন নেতৃত্ব। কেন? তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে পুরো প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারলেন? তোমার এত কোন দলটা কিসে? তার মানে দলের ভেতরে এত ঘুম ধরা অবস্থা যে তারা যে দলের ওই ইস্পাত 277 ঠেকে গেছিল, সেই দলও তার ক্যান্ডিডেট লিস্ট তৈরি করে উঠতে পারলো না। যে বাম, সেটা কি বিরাট তারা জেগে উঠেছে, তাতে প্রার্থী তালিকাটা কমপ্লিট করতে পারে। সে কমপ্লিট করতে তো অনেক কাটকট পড়াতে হচ্ছে। তা এরা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করবে, এটা ভাবা যায়? এই যে ধরুন আমি কথা বলছি, এই বিধায়ক যারা টিকিট পাননি তারা কেউ কেউ বলছে খুবই মুষ্টিমেয় যে উন্নয়নের কাজ। আরে উন্নয়নের কাজ পশ্চিমবঙ্গে কোনো বিধায়ক করেননি, উন্নয়নের কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহামাটি মানুষের সরকার। সেই কাজটা সর্বত্রই কম বেশি সমান হয়েছে। সেই কাজের কৃতিত্ব কোনো বিধায়কের নয়, সেই কাজের কৃতিত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহামাটি মানুষের সরকার। কোনো জায়গায় যদি কাজ কিছু খামতিও হয়ে থাকে, তাও সেটা সরকারি ওই লাল ফিতের ফাঁস এরকম হতে পারে, কিন্তু উন্নয়ন পশ্চিমবঙ্গে ওই যে বামফ্রন্টের সিপিএমের একজন প্রার্থীকে আমি নির্বাচনী সভায় চ্যালেঞ্জ করেছিলাম, যে এতক্ষণ ধরে বক্তৃতা দিয়েছেন তৃণমূল খারাপ, দুর্নীতিগ্রস্ত, এই অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু 34 বছর যে বাম শাসন হয়েছে, সেই বাম শাসনের একটা পরিকল্পনা, জনকল্যাণমূলক একটা প্রকল্প পরিকল্পনার কথা তারা কিন্তু বলতে পারেননি, বলতে পারছেন না। তুমি সরকার করতে চাও, একটা সরকারকে সরাতে চাও, তা তোমার উন্নয়নের পরিকল্পনা তো বলতে হবে যে তুমি কি উন্নয়ন করতে চাও বা কি করেছিলে। যারা 34 বছর পর হয়েছে তারা কি করেছিলে, আর বিজেপি তুমি কি করতে চাও। তুমি তো বাজেট অধিবেশন, কেন্দ্রীয় যে বাজেট পেশ হলো, সেই বাজেটে তো তুমি পশ্চিমবঙ্গকে উড়িয়ে দিয়েছো, কোনো উচ্চারণ করোনি পশ্চিমবঙ্গের নাম। বিহারকে ঢেলে দিয়েছিল, প্যাকেজ দিয়েছিল, পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ করোনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তা তুমি কি বাংলায় কি ভাবছো, বাংলার লোক এত বলবা? হ্যাঁ, বাংলার মানুষ বুঝিয়ে দেবে এই যে তোমাদের বাঙালি, বাংলা, তাদের প্রতি যে বিদ্বেষ, যে ঘৃণা, তার যোগ্য জবাব হবে ইভিএম মেশিন। এবং সেইটা আমার মনে হয় বিজেপির রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সকলে বুঝতে পেরেছেন বলেই জনগণের ওপরে আস্থা হারিয়ে তারা পুরোপুরি নির্বাচন কমিশনকে ঢাল করে এই যুদ্ধতে নামতে চাইছে। কিন্তু এখনো তারা সেই যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করার যে লড়াই, সে লড়াই কিন্তু এখনো তারা জানবে নেই। হ্যাঁ, ওই প্রধানমন্ত্রী একটা মিটিং করে গেছে, ভাই প্রধানমন্ত্রীর মিটিং নিয়ে লাফাচ্ছে বিরাট ভিড়, বিরাট ভিড়। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে ইন্দিরা মুজিবরের মিটিং হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেটা একটা ঐতিহাসিক মিটিং। তারপরে বিরোধী নেত্রী থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একক প্রচেষ্টায় শুধু আবেগ, শুধু ভালোবাসা
এর মাধ্যমে যে মানুষকে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে টেনে এনেছেন, এই ইতিহাস স্পর্শ করতে পারবে না বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল। সিপিএমও তো ব্রিগেড করেছে, সে তো একদম সাজানো একটা বাসে করে আসা, খাওয়া দাওয়া এই করে চলে যাওয়া, সে তো খুব মানে কলকাতা বেড়ানো ফেরানো। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড করেছেন একদম চালচুলোহীন, কিছু নেই, আসছে মানুষ আগের দিন রাত্রির থেকে কাতারে 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 মানুষ আসছে। ওই ব্রিগেড মানুষের ব্রিগেড, আবেগের ব্রিগেড, ওই ব্রিগেড দেখানোর ক্ষমতা বিজেপির নেই, কোনো এখনকার কোনো রাজনৈতিক দলের নেই। সুতরাং প্রচারে তুঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তারা হয়তো বললাম যে সারা বছর ধরে তাদের অ্যাক্টিভিটি আছে, কিন্তু বিজেপির কি ভোট আসলেই তাদের অ্যাক্টিভিটি, কোনো সারা বছর কোনো অ্যাক্টিভিটি নেই। এটা একটা বড় পার্থক্য নির্বাচনী লড়াইয়ে। এই পার্থক্যটা পশ্চিমবঙ্গে এবারও খুব বড় ফ্যাক্টর। আমাদের T20 রাজনীতির T20 অনুষ্ঠান আপনারা শুনলেন। আবার পরবর্তী শনিবার আমরা একই জায়গায় মিলিত হব। এই অনুষ্ঠান আজকে শেষ। আমি প্রবীর ঘোষাল, আপনারা সকলে ভালো থাকবেন।